মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 7:58। এই দেখো এখন ঘড়িতে বাজে 7:58, মানে প্রায় 2 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো ঘুম থেকে উঠেছি ওই 7টার দিকে। তো কি হয়েছে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। আর কালকে রাতে সোনামা খুব একটা ডিস্টার্ব করেনি, ঘুম থেকে উঠেছে, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তো তারপরে সকালে ঘুম থেকে উঠেছে 7টার সময়, তাও 7টা থেকে জেগেই আছি, মানে রুমের মধ্যেই ছিলাম, যেহেতু খুবই ঠান্ডা পড়েছে তাই আর বাইরে বের করিনি। তো এখন বাইরে যাবো। হ্যাঁ দেখছো খেলা দেখছো? তো এখন বাইরে যাবো, তো ভাবলাম বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই, কারণ এই বিছানাটাই গোছানো আমার হয় না। আর সকালবেলায় বিছানার অবস্থা যা হয়ে থাকে দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু এই যে সোনামায়ের সোয়েটার, কাঁথা, মানে সমস্ত কিছু সোনামায়ের জিনিসপত্রে ওলঢাল হয়ে থাকে। তাই ভাবলাম ঝটপট করে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর তো ছাদে যাবো, সোনামায়ের সমস্ত জিনিসপত্র নিয়ে যাব। কি হয়েছে? চলো তুমি সোয়েটার পরবে, এসো, ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, তো সোনামাকে এরপর সোয়েটার পরাবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ সোনামায়ের যে কাপড়গুলো আছে সেগুলো ছাদে নিয়ে যাবো। ওর কথা দেখছো? কি হয়েছে? তুমি গল্প করবে? এখন ও খুব গল্প করতে শিখেছে, কারোর গলার আওয়াজ পেলে না ও নিজের মতো করে গল্প করতে শুরু করে দেয়। হ্যাঁ গল্প করবো তো, এসো। হ্যাঁ চলো তোমার টুপিটা সোয়েটারটা পরিয়ে দিয়ে এসো, আর এগুলো রেখে দিই। হ্যাঁ, আজকে তোমাকে রেড কালারের জামাটা পরিয়ে দেবো। পছন্দ হয়েছে? এটা পছন্দ হয়েছে? দেখো তো, এটা পরবে? হ্যাঁ পরবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে রেড কালারের জামা পরাবো। হ্যাঁ আমার সোনা মাটা। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করবো না করবো সবটাই শেয়ার করবো, সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। হাতে গোনা মাত্র তো আর কয়েকটা দিন, তাই দেখো বাবা চলে এসেছে তার নাতনিকে আদর করতে। নাতনি এখন শুয়ে শুয়ে তার দাদাইয়ের আদর নিচ্ছে। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি, যাতে ভবিষ্যতে আমার সোনামা দেখতে পারি তার দাদাইয়ের সাথে, তার দিদুনের সাথে, তার ঠাম্মি বা তার দাদানের সাথে ঠিক কেমনভাবে সে ছোটোবেলাটা কাটিয়েছিল। তো এদিকে এখন আমি চলে এসেছি সোনামায়ের প্যাম্পাসটা ফেলে দেওয়ার জন্য। তো প্যাম্পাসটা সকালে এখন খুলে দিয়েছি, আর সেই প্যাম্পাসটাই এখন যাচ্ছি ফেলে দিতে। আর আমি যখনই সোনামায়ের প্যাম্পাসটা খুলি তখনই কিন্তু সাথে সাথেই ফেলে দিই, ওটাকে আর রাখি না। তো আমি এদিকে প্যাম্পাসটা ফেলতে এসেছি, আর ওইদিকে দেখো সোনামা আছে আমার ছোট কাকিমার কোলে, মানে আমার সোনামায়ের ছোট দিদুনের কোলে। কাকিমাকে বললাম তুমি একটু সোনামাকে কোলে নাও, আমি তাকে যাই ঝটপট করে ব্রাশটা করে আসি। তো চলো এখন আমি যাই ব্রাশটা করে নিই। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আর আমার বাবার বাড়িতে থাকবো না, আর কয়েকটা দিন পরে শ্বশুর বাড়ি চলে যাব। তো সেখানে তোমাদের মধ্যেই একজন কমেন্ট করেছে বাবার বাড়িতে কেন থাকতে চাইছো না, তোমার বাবা মা রাখতে চাইছে না নাকি, পারলে উত্তর দিও। যে বোনু কমেন্ট করেছে সে হয়তো জানে না যে আমি আমার বাবার বাড়িতে পুরোপুরি 3 মাস হয়ে গেল এসেছি। মনে হয় বোনু এই ভিডিওটা সবেমাত্র দেখা শুরু করেছে, তাই হয়তো এই কথাটা বলেছে। তোমরা যারা ডেইলি আমার ভিউয়ার্স তারা আশা করি জানবে আমি কিন্তু অক্টোবর মাসে 19 তারিখে বাবার বাড়ি এসেছি, আর আমি শ্বশুর বাড়ি চলে যাব এই জানুয়ারি মাসে 20 তারিখের মধ্যে, মানে পুরোপুরি 3 মাস আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে বলছে তোর যদি ইচ্ছে হচ্ছে তুই আরও থেকে যা, আর আমার বাবা মাও বলছে তুই আরও কটা দিন থেকে যা, সোনামায়ের অন্নপ্রাশনের ঠিক 1 সপ্তাহ আগে যাবি। তো আমি চাইলে কিন্তু থেকে যেতে পারি, কিন্তু আমি নিজের থেকেই থাকছি না। কেন জানো? কারণ দেখো সোনামায়ের বাবারও তো সোনামায়ের জন্য মন খারাপ হয়, আমি তো সবসময় আমার সোনামায়ের কাছে আছি, আর ওইদিকে মেয়ের জন্য তো বাবার মন খারাপ হয়। তোমরাই বলো না, ও যে কী কষ্টে আছে সেটা ওই জানে। আর ওর পক্ষেও সম্ভব নয় যে প্রতি সপ্তাহে এসে ঘুরে যাবে, কারণ প্রথম কথা ওর তো ডিউটি আছে, আর তাছাড়া নিজেরও তো পার্সোনাল কাজ আছে, তাই না? আর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্স প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আর তাছাড়াও জানো তো কি, মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার মাঝে প্রায় 1 ঘন্টার হাই রোড আছে, যার জন্য বিশেষ করে ওকে আমি আসতে বারণ করি। তাও তোমাদের দাদা ভাই 15 দিন পর পর একবার করে আসে। তো তাই আর কি আমি ভাবলাম যে না আর থাকবো না, থাকলাম তো 3 মাস, কম তো আর থাকিনি, 3 মাসটাও কিন্তু কম নয়। সে তো থাকতে ইচ্ছে করলে বছরের পর বছর থাকতে ইচ্ছে করবে, কিন্তু আমরা বিয়ের পর কি মেয়েরা চাইলেও থাকতে পারি না, তাই না? আজকে না হলেও আমাকে কিন্তু 1 মাস পরে হলেও আমার শ্বশুরবাড়ি যেতে হবে। তাই ভাবলাম 3 মাস যখন থাকলাম এরপর না হয় চলেই যাই। আর একটা কথা বলি,
কারোর বাবা মা কি চায় যে মেয়ে ঘর থেকে চলে যাক? কারোর বাবা মাই চায় না। তাতে কোনো বাবা মা যদি মেয়েকে খেতে দিতেও না পারে তাও চাইবে যে মেয়ে বাড়িতেই থাকুক। আমার বাবা মা কিন্তু বারবার জেদ করছে, যাস না, থেকে যা, আর 1 মাস থেকে যা। কিন্তু আমিই বললাম যে না মা, আর যাব না, যেহেতু মানে তোমাদের দাদা ভাইয়ের আর কি সোনামাকে ছেড়ে থাকতে অনেকটাই কষ্ট হচ্ছে। কোনো রকমে 3 মাস সোনামাকে ছেড়ে থাকলো। তাই আর কি আমি ডিসিশন নিয়েছি 3 মাসের মাথায় আমি শ্বশুরবাড়ি চলে যাব। তাই আর কি পুরোপুরি 3 মাস হচ্ছে আর আমি চলে যাচ্ছি। তোমরা তোমাদের ডেলিভারির পর কতদিন বাবার বাড়িতে ছিলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এইদিকে দেখো স্নান করে এখন সোজা ছাদে চলে এসেছি, আর সোনামাকে নিয়েই এসেছি। সোনামায়ের মামা আর আমি এসেছি। যেহেতু মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি তাই ভাবলাম যাই ছাদের মধ্যে একটু থাকি, আমার চুলগুলো তাকে শুকিয়ে যাবে আর একটু ঘোরাও হবে রোদের মধ্যে। তো সোনামায়ের মামায়ের কোলে আছে আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি। ভাইকে বললাম তুই একটু কোলে নে, সবসময় তো আমি কোলে নিয়ে আছি। তো তাই আর কি ভাইয়ের কোলে চাপিয়ে দিয়েছি আর আমি এখন ঘোরাঘুরি করছি। তো এদিকে যে কাঁথাগুলো রোদে দিয়েছিলাম, তো আজকে দেখো রোদটা কিন্তু খুবই সুন্দর উঠেছে। তো সকাল সকাল তো প্রত্যেক দিন সোনামের কাঁথাগুলো রোদে দিয়ে দিই, তো সেই কাঁথাগুলোই এখন তুলে নিচ্ছি। তারপর আর কি এক এক করে গুছিয়ে সোজা নিচে চলে যাব। আর আমার কিন্তু এখন খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়িতে প্রায় ওই 1:30টার মতো বাজে। এখন ছাদের মধ্যেই কাঁথাগুলো গুছিয়ে নেব, তারপরে নিচে গিয়ে সোজা সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি সোনামায়ের হিসুর ট্রেনিংটা কিভাবে দিলে? সোনামায়ের এত কম এজ, তো তুমি কিভাবে হিসুর ট্রেনিংটা দিলে সেটা কিন্তু জানাবে। তো বন্ধুরা, আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার 4 মাসের মেয়ের কি করে হিসুর ট্রেনিংটা দিলাম, যাতে ওই হিসু প্যান্টে একদমই করে না, ও বাইরে হিসু করে। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরাও চাইলে কিন্তু তোমাদের ছেলে মেয়ের এই অভ্যাসটা করতে পারো। তাহলে দেখবে ওদের প্যান্টও ভিজবে না, কাপড়ও ভিজবে না, উপরন্তু ওদের অভ্যাসও হয়ে যাবে। আর বড় হলে যে বিছানায় হিসু করে সেই হিসুটাও কিন্তু ওরা করবে না, যেহেতু এটা ওদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তোমরা তোমাদের ছোট বেবিকে যা অভ্যাস করাবে ওদের কিন্তু সেটাই অভ্যাস হবে। একটা কথা কি জানো তো, সোনামায়ের যেই অভ্যাসটা আমার মা করে দিয়েছে, বলতে পারো এতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। প্রথম কথা, যেমন সকালে কাচাকুচি থাকেই না বলতে পারো, খুব জোর হয়তো 1টা প্যান্ট কি 2টো প্যান্ট, তাও কোনো দিন থাকে কোনো দিন আবার থাকে না। আর এতে কিন্তু ওর দিন দিন অভ্যাসগুলো পরিণত হয়েছে। আর এখন দেখো ঘড়ির কাঁটায় প্রায় ওই 4টে পৌনে 4টের মতো বাজে। সোনামায়ের কিন্তু ঘুম হয়ে গেছে আর আজকেও পৌনে 4টের মধ্যেই উঠে পড়েছে। এখন আমরা মা মেয়ে আর আমার মেয়ে আমরা 3 জনে চলে এসেছি বাইরে। তার কারণ হচ্ছে ঠিক পৌনে 4টে বাজে আর আমাদের পাড়াতে ফুচকা বিক্রি করতে আসে। তো আজকে প্রায় অনেক দিন পর ফুচকা খাচ্ছি, মানে একদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফুচকা খাচ্ছি, তো ঠিক 2 মাস পর আজকে আবারও ফুচকা খেতে এসেছি। তো এই যে দেখো আমাদের ফুচকা কাকু কিন্তু চলে এসেছে, এরপরে ফুচকা খেয়ে নেব। আমি কিন্তু আমার ডেলিভারির পর ফুচকা একদমই খাই না, কারণ জানো তো ফুচকা খেতে ভালো কি লাগে না, ভালো অবশ্যই লাগে, তবে মনে হয় তেঁতুল জলে যদি অম্বল করে যায়, তাই আর কি ফুচকাটা একদমই খাই না। সেই প্রেগনেন্সির আগে খেয়েছি বলতে, যেমন ধরো সোনামা যখন হয়নি তখন মনে হয় 8 মাসের লাস্ট আমি ফুচকা খেয়েছিলাম, আর তারপর সোজা সোনামা হওয়ার 2 মাস পর আমার বাবার বাড়িতে এসে ফুচকা খেয়েছি। আর আজকেও কিন্তু আমি সেই 2 মাস পর ফুচকা খাচ্ছি, যেহেতু বাড়ি চলে যাব আর এরপর শ্বশুরবাড়িতে কখন গিয়ে ফুচকা খাওয়া হবে না হবে কোনো তো ঠিক নেই, তাই ভাবলাম আজকে ফুচকা খেয়ে নিই। তো এই যে দেখো এখন কাকুর কাছে চলে এসেছি ফুচকা খেতে। আর আমাদের এই কাকু কিন্তু পাড়ারই আর কি, মানে আমাদের গ্রামেরই। তো যাই হোক চলো এক এক করে ফুচকাগুলো খেয়ে নিই। প্রথমে ভাবি টক জল খাবো না, মিষ্টি ফুচকা খাবো, কিন্তু তারপর আবার ভাবি যে ফুচকা কি টক জল ছাড়া মানানসই হয়? একদমই না। তাই আর কি কাকুকে বলছিলাম যে আমাকে একদমই একটু করে তেঁতুল জলটা দেবে, বেশি দিও না, কারণ অম্বল করে যাবে। আর মা আমাকে বারবার বারণ করছিল ফুচকা খাস না, ফুচকা খাস না, কিন্তু আমি জানো তো ভেবেছিলাম হয়তো 20 টাকার বা 30 টাকার খাবো, কিন্তু খেতে পারিনি, মাত্র 10 টাকার খেয়েছি। তো এই যে দেখো ফুচকা খাওয়া তো হয়ে গেছে, একটা লাস্টে যে ফাউটা দেয় সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাড়ি গেছিলাম, আর আমার মা বলছে এক এক করে এবার ব্যাগটা গোছাতে শুরু কর, কারণ দিন তো ঘনিয়েই এলো, আর তো মাত্র কয়েকটা দিন। তাই আর কি এক এক করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, কারণ কোনটা ভুলে যাব আবার কোনটা রেখে যাব বলা তো যায় না। তাই আর কি এখন থেকে একটু একটু করে ব্যাগ প্যাকিং করা শুরু করছি।
প্রথমে সোনামের কাঁথাগুলো ভরে নিচ্ছি, কারণ আমার এই কাঁথাগুলো কিন্তু একদমই দরকার পড়ে না, সে করা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো সোনামের অনেক কাঁথা প্রয়োজন হবে শীতকালে, তবে আমার সোনামের সারাদিনে মাত্র 3টে কাঁথা লাগে, তাই আর কি দেখো আগে কাঁথাগুলো সব ভরে নিচ্ছি। তারপর যখন যেমন সময় হবে তখন একটু একটু করে প্যাকিং করা শুরু করব, কারণ বুঝতেই পারছো এতগুলো ব্যাগ হবে আর কি। আমার নিজের সেরকম কিছু নেই, আমার ওই কয়েকটা নাইটি আছে আর চুড়িদার আছে, শুধু আমার সোনামায়ের জামা কাপড়, ওর মানে আর কি কাঁথা বিছানা সমস্ত কিছু আর কি। আর এই ব্যাগ প্যাকিং করার সময় এতটাই কষ্ট লাগছিল বলতে পারো, বুকে পুরো ব্যথা করছিল, না পারছি কান্না করতে, না পারছি চুপ থাকতে, যাই হোক খুবই কষ্ট হচ্ছিল। যখন ওইখান থেকে ব্যাগ প্যাকিং করছিলাম তখনও কিন্তু কষ্ট হচ্ছিল, এমনটা নয় যে তখন কষ্ট হয়নি। যাই হোক সেগুলো না হয় পরে তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এইদিকে দেখো আমার মা আর সোনামা দুজনেই এখন টিভি দেখতে বসে গেছে, আর সোনামায়ের দেখো অভ্যাসগুলো কতটা খারাপ হয়ে যাচ্ছে, ও দেখো মায়ের সাথে বসে বসে টিভি দেখছে। যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটাও এত দূরে রাখি, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।